নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে 4 নম্বর দিন। আমরা রোজকার সকালের মতন আজকেও মেইনটেনেন্স অফিসে যাচ্ছি কথা বলতে, কি স্ট্যাটাস, কি করতে পারে ওরা আমাদের সাথে, কি করণীয়, দেখা যাক আজকে কি আবার আপডেট দেয়। আমরা রোজই দুবার করে লিজিং অফিসে যাচ্ছি, আর লিজিং অফিসে যাওয়ার আগে একবার করে ঘরটা দেখে আসি। তোমাদেরকে নতুন করে কি দেখাবো, যা লাস্ট ব্লগে দেখিয়েছিলাম সেমই অবস্থায় আছে। কথা বললাম লিজিং অফিসের ম্যানেজারের সাথে আমাদের। উনি বললেন যে আজকে ব্রোয়ার টোয়ার সব যতগুলো চলছিল 10-12টা সব বন্ধ করে দেবে, কারণ কার্পেট শুকিয়ে গেছে, এবার চেঞ্জ করার পালা। কাল পরশু ছুটি, যেহেতু আজকে শুক্রবার, তাই ওরা মানডে টু ফ্রাইডেই কাজ করে, আবার সেই মানডে সকালবেলা আসবে, তো ওই দিনই সব কাজ হবে। আর কার্পেট তোলার সময় ওকে থাকতে হবে বাড়ির কাউকে, কেননা জিনিসপত্র সরাবে ওরাই, কার্পেট যে পাল্টাবে সেই থার্ড পার্টি লোকেরাই দুজনকে আসবে, দুজন এসে তুলবে। জিনিসপত্র খোলার জন্য ওকে থাকতে হবে, ওই খোলা টোলাও করবে না, আমাদের কিছু নষ্ট হলে ওরা দায়ী নয়। সব একটা ফর্ম ওরা সই করে নিল আমাদের থেকে, ফর্মালিটির মধ্যে পড়ে। যাই হোক, কিন্তু এটাই বাঁচা যে দুটো লোক পাবো চেঞ্জ করার জন্য, সব মানে মুভ করার জন্য জিনিসপত্র। তো ওটা একটা সুবিধা, কিছু একটা ভালো খবর দিল এতদিনে ম্যানেজার। তো মনে হচ্ছে সোমবার রাতে বা মঙ্গলবার সকালে ঘরে ঢুকতে পারবো। তো এই হলো আপডেট। দেখতে দেখতে গণেশ পুজোও চলে এলো। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি বাপ্পা যেন আমাদের পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক করে দেয়। আজ গণেশ ভাইয়ের বার্থডে তো বটেই, তার সাথে সাথে আমার ছোট মায়েরও জন্মদিন। সকাল সকাল রূপক আঙ্কেলের আনা বার্থডে বেলুন আর চকলেট পেয়ে নিন্নিকে দেখে খুব খুশি। কিন্তু আমাদের মনে মনে প্রচুর প্ল্যান ছিল, প্রচুর বেলুন দিয়ে ঘর সাজিয়ে ওকে সারপ্রাইজ দিতাম, আর ওর প্রিয় জিনিস রান্না করে খাওয়াতাম প্রতিবারের মতনই। কিন্তু তেমন কিছুই হলো না এবারে। কিন্তু তাতে তো ওর কোনো আফসোসই নেই, আর একটু বায়নাও করেনি যেন যে এই চাই সেই চাই। সত্যি দেখতে দেখতে মেয়েটা অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে। কিন্তু বার্থডে একদমই সেলিব্রেট করবো না তা কী করে হয়? আর এরকম একটা দিনে বাচ্চাটি মনে মনে কষ্ট পাবে, সেটা মিঠুদি আর রূপক দাও হতে দেয়নি। তাই মিঠুদির আনা ডোনাট, চকলেট মাফিন আর চকলেট পাট দিয়ে প্লেটটা সাজিয়ে দিলাম। আর নিন্নি আইসক্রিম কেক খেতে খুব ভালোবাসে, তাই সকাল সকাল ওদের বাবা আইসক্রিম কেক এনে ফ্রিজে লুকিয়ে রেখেছিল, যাতে ওভাবে এবারে বাবা আর কেক আনতে পারেনি। জাস্ট বলা হয়েছে রাতে ভালো কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো সবাই। তারপর রেস্টুরেন্টে যাবো শুনে যা খুশি হয়েছিল, তখনই ও মেনু ঠিক করে ফেললো। হ্যাঁ, আমি নান খাবো, তন্দুরি খাবো আর পনির খাবো। এটার উপরে না, ওটা ভেঙে যাবে। ও হ্যাঁ, ভেঙে যাবে। কি ভাঙবে? আইসক্রিম গলে যাবে। এখানে তো বসে পড়ে যাবে, কাটতে সুবিধা হবে। বাচ্চারা অন্য ঘরে টিভি দেখছে, এই ফাঁকে আমরা একটু সাজিয়ে নিলাম কেক কাটার জন্য। ও জানেই না যে যেরকম পরিস্থিতি হোক না কেন, মা বাবা যথাসাধ্য চেষ্টা করবে যাতে তাদের সন্তান অন্তত তার জন্মদিনের দিন কোনো রকম কষ্ট না পায়। আর আমাদের ফিনিশিং টাচম্যান মানে রূপক দা বেলুনটার পজিশন ঠিক নেই বলে পেছনে করে দিল। সত্যি তো, ফটো তুলতে গেলে বেলুনটা সামনে থাকলে খুব সমস্যা হতে পারে। Happy birthday! আয় আবার স্যার যা তিন্নি যা পেছনে যা। তিন্নি যা। ছুরিটা কোথায়? আকাঙ্ক্ষা যা ওদিকে। ছুরিটা কই গো? হ্যাঁ, ছুরি। ছুরি। চেপে ছুরি। তিন্নি। Happy birthday to you. Happy birthday to you. আগে কেটে দিচ্ছে। Happy birthday to you. Happy birthday dear Ninni. Happy birthday to you. নিন্নির এটা বরাবরেরই স্বভাব যে সারপ্রাইজড হয়ে গেলেই ও নির্বাক আর কেমন বোকা বোকা হয়ে যায়। বাড়িতে না থেকেও বাড়ির মতনই সব ব্যবস্থা, ছোট্ট ডেকোরেশন, সমস্ত কিছু পেয়ে ও যে কতখানি আনন্দ পেল সেটা বুঝতে কারোর বাকি ছিল না। ড্যাডি যাও, ড্যাডি যাও। হ্যাঁ, ড্যাডি গো। ও ঠিক আছে, খাও। হ্যাঁ, তুমি ধরো হাতে। ক্রিমটা খাও।
জন্মদিন তো বছরে একবারই আসে, তাই ভাবলাম আমরা যদি মনমরা হয়ে থাকি অটোমেটিক্যালি বাচ্চাদেরও মন খারাপ থাকবে, যেটা খুবই অন্যায় বাচ্চাদের প্রতি। তাই সব কষ্ট দুঃখ ঘুচিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছি, যেন কোনো দুর্ঘটনাই ঘটেনি। আমি তোকে পাউরুটিটা খেয়ে ঠান্ডা না ঠান্ডা কি অবস্থা তোর কি না একটা জিনিস করতে পারিস, তোর দুপুরে খেয়ে কি পেট গরম হয়েছে, তাহলে পেটে মাখিয়ে দি, ঠান্ডা হয়ে যাবে, পেট ঠান্ডা হয়ে যাবে, দেখি পেটে মাখিয়ে দি। কেক কাটিংটা তো ছিল ওর কাছে পুরো সারপ্রাইজ সেলিব্রেশন ব্যাপার একটা, কিন্তু ওকে যেটা বলে রেখেছিলাম আগে থেকে যে তোর মনের মতন কোনো খাবার খাওয়াবো ভালো কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে। তো সেখানে যাচ্ছি আমরা, রাত এখন 8:30 মতন বাজে। রূপকদার 8 সিটার গাড়ি, তাই বললো একটা গাড়িতেই যাই, কারণ একসাথে যাওয়ার মজাই আলাদা। তো একসাথে গাড়ি করে এসে পৌঁছলাম আমাদের এখানের ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট আশীর্বাদে। এই রেস্টুরেন্টের সাথে আমাদের একটা আলাদা স্মৃতিও জড়িয়ে আছে। প্রথম যেদিন অরল্যান্ডোতে পা দিলাম সেই 2016-তে, সেদিন রাতে এখানেই ডিনার করেছিলাম। তিন্নির বয়স ছিল তখন 4 বছর আর নিন্নি ছিল মাত্র 5 মাসের। নিন্নিটা জন্মগতভাবে আমেরিকান হলে কি হবে, খাওয়ার বেলায় সেই আমাদের দেশের খাওয়ারই পছন্দ। সকাল হোক, দুপুর হোক, রাত হোক, ভাত ডাল মাছ ভীষণ ভীষণ প্রিয়। তবে আজ ভাত ডাল খাবে না, বলেছে তন্দুরি নান পনিরের কোনো আইটেম খাবে। ওর ইচ্ছা আর বাকি বাচ্চাদেরও ইচ্ছা অনিচ্ছা দেখে শুনে স্টার্টারে নিলাম চিকেন ললিপপ, চিকেন হরিয়ালি কাবাব আর তন্দুরি চিকেন। সবার খুব খুব খিদে পেয়ে গেছিল, তাই নিমেষের মধ্যে সব শেষও হয়ে গেল। সবার চোখ এবার মেইন ডিশের দিকে কখন আসবে। নিন্নি তো আর পারছেই না অপেক্ষা করতে, কারণ ও স্টার্টারের খুব একটা ভক্ত নয়, যত না নান আর পনিরের ভক্ত। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসলো নিন্নির পছন্দের গার্লিক নান। আর শুধু নিন্নির পছন্দের না, তিন্নি, আভাস, আকাঙ্ক্ষা প্রত্যেকের পছন্দ এই গার্লিক নান। সাথে অর্ডার দিলাম মাটন বিরিয়ানি, মুগলাই চিকেন কোরমা আর চিকেন টিক্কা মশলা। কিন্তু তার মধ্যে একটা ছোট্ট ভুল হয়ে গেল। পনিরের যে আইটেমটি অর্ডার দিয়েছিলাম সেটা স্টার্টারের মেনু ছিল, তাই খুব ড্রাই ছিল, কিন্তু বাচ্চাদের সেটাই এত ভালো লাগলো, নান দিয়ে সেটাই খেয়ে নিল। স্টার্টার খেয়ে মন আর পেট এমনিতেই ভরে গেছিল, তাই মেন ডিশ পুরোটা শেষ করা সম্ভব হয়নি আমাদের দ্বারা। তাই প্যাক করে নিলাম, কাল নয় বাচ্চারা মিলেমিশে খেয়ে নেবে খন। এমনিতে এদেশের কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টই আমাদের খুব একটা ভালো লাগে না, কারণ টেস্ট একদমই পছন্দ হয় না। বছরে ওই হয়তো একবার আসা হয়, তাও কোনো অকেশনে। কিন্তু এত বছর পর এখানে এসে খুব ভালো খেলাম। টেস্ট আর কোয়ান্টিটি দুটোই খুব খুব ভালো লাগলো আমাদের। তার থেকেও বেশি ভালো লাগলো বাচ্চাদের এই হাসি মুখটা দেখে। এই একটা বেলা অন্তত বাড়ির কথা নাইবা ভেবে কাটিয়ে দিলাম। আর তো 5টা দিন পরেই আছে ভাবার জন্য। যেমন কাল আবার গিয়ে ঘরের সব জিনিস সরাতে হবে। যতই লোক আসুক, ওরা ভারী জিনিস ছাড়া আর কিছুই সরাবে না। এই হচ্ছে আমাদের ঘরের বর্তমান অবস্থা, মানে ঘটনাটি ঘটে যাওয়ার 5 দিন পর। কার্পেট এরিয়া সব খালি রাখতে বলেছে, তাই এরকম করেই রাখতে হয়েছে আমাদের নিজেদেরকেই। অ্যাপার্টমেন্ট থেকে যদিও বলেছে লোক দেবে, কিন্তু ওনাদের যা ছুঁড়ে ছুঁড়ে কাজ করার ছিঁড়ি সরাতে গিয়ে আবার না ভেঙে দেয় অন্য কিছু। তাই দরকার নেই বাবা, শুধু ভারী ভারী ম্যাট্রেস দুটো আর সোফাটা সরালেই হবে। রান্নাঘর দেখলে কেমন স্টাফ করে রেখেছি, পরে বাথরুম দুটো দেখাচ্ছি কি অবস্থা। আর কম্পোজিটরের যা যা জিনিস আছে মোটামুটি সবই যাবে মনে হচ্ছে। অলরেডি টিভি টেবিলের তলাটা দেখো না কেমন ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। তিন্নির ঘরেও মোটামুটি পুরো ফাঁকা, যা যা ছিল ব্যাগ ফ্যাগ সব ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই বাথরুমের অবস্থা দেখো, যত পড়ার টেবিল, গ্লসারের ড্রয়ার, খেলনা, বাটি, সুটকেস যা যা ছিল, যা হোক করে এখানে, সেইখানে লাইটগুলো, ফ্যান, এখানে যা হোক করে। আর এইখানে এই খাটটার হেডবোর্ড আর ফুটবোর্ডটাকে খুলে দিলাম, কারণ নাহলে ওইটা সমেত ওরা হয়তো উঠিয়ে বার করতে পারবে না যখন কাজটা করবে। এই ক্লোসেটটা তো ফাঁকা এবং তাকের উপরে যা যা পেরেছি উঠিয়ে দিয়েছি। আর এই দিকের বাথরুমটাতে
সব সোফার ইয়েগুলো নিচে সব যা যা বক্স আছে আমার অফিসের ডেস্কটপ টেবিল সব এদিকেই ঢোকানো আছে। এই যে এখানে হেডবোর্ড আর ফুটবোর্ডটা রাখা আছে খাটের, যদি ওরা বলে তারা বাইরে বের করবে। ওদেরকে বলেছে লিজিং অফিস কিছু কিছু হেল্প করবে মুভিংয়ে, বাট তাও ওদের তো আর তো আমাদের মতন মানে সেই মায়া দয়া জিনিসটা নেই, হট হাট টানবে ভেঙে যাবে। চলো আমার মোটামুটি এখানে সব কাজ গোছানো ডান। আবার কালকে সকাল সকাল আসতে হবে দেখতে যে কি করছে ওরা কার্পেট। আজ সোমবার আর গত মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে গেছিল। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। মাঝে শনি রোববার পড়ে গেল, ছুটি থাকে বলে এই কার্পেট কোম্পানি থেকে লোকগুলো কাজ করতে আসেনি। তাই আজ সোমবার এরা কার্পেট তুলে প্যাডিংটা তুলে নতুন করে প্যাডিং আর কার্পেট বসাবে। তো যাই হোক, ওরা করুক ওদের কাজ, তার মাঝে তোমাদেরকে বলি আমরা এই কদিনে কি কি সমস্যার মুখে পড়লাম, কি কথাবার্তা হলো ম্যানেজমেন্টের সাথে, কিরকম ভাবে হ্যারাস হলাম, কতটা বাজে দেশের ম্যানেজমেন্ট সিস্টেমটা, সব কিছু। তার আগে একটা জিনিস বলি যেটা আমার কাছে একদম নতুন লাগলো। আমি এর আগে কখনো কার্পেট চেঞ্জ করা দেখিনি। আগে ভাবতাম কাঠের পাটাতন থাকে, তার উপর কার্পেট বসিয়ে দেয়, কিন্তু সেটা নয়। সিমেন্টের মেঝে থাকে, তার উপর গ্লু দিয়ে প্যাডিং পেস্ট করা থাকে, তারপর কার্পেট বসায়। আর এই সেই প্যাডিংটা চারদিক মেপে মেপে পেস্ট করবে পুরো মেঝেতে এই প্যাডিংটা আগে। তো যাই হোক, ম্যানেজমেন্টের প্রথম যে কথাটি আমাদের সব থেকে বেশি গায়ে লাগে সেটা হলো এটা নাকি ওদের কাছে সো কল্ড এমার্জেন্সি নয়, আর এর জন্য ওরা দায়ী নয়। ভাবো, এই কথা শুনলে নর্মাল মানুষের মাথা গরম হয় কিনা। আমাদেরও হয়েছিল, কিন্তু ভিন দেশ বলে মাথা ঠান্ডা রেখেই কথা বলতে হয়েছে, নাহলে হিতে বিপরীত হয়ে যেত। ছোট ছোট পিস দিয়ে সাইডগুলোকে মেকআপ দিচ্ছে, আঠা দিচ্ছে, গ্লু, to stick that pad. আমরা তখন বললাম যে এই পুরো ঘটনাটির জন্য তাহলে দায়ী কারা, তোমরাই তো। তখন ম্যানেজার বলল, না আমরা তো নই, থার্ড পার্টি ভেন্ডারটা। বললাম, হ্যাঁ ওই থার্ড পার্টি ভেন্ডারটা কাদের হয়ে কাজ করতে এসেছিল? তোমাদের হই, আমরা তো আর ডাকিনি। তখন বলছে, ইয়েস আই নো। আর যাই বলছি সব কিছুর উত্তরই এক, ইয়েস আই নো। বললাম, তোমরা এই 5-6 দিন আগে ঘর ঠিক করবে না, থাকবো কোথায়? বলছে, ফ্রেন্ডের বাড়ি ম্যানেজ করে নাও বা হোটেলে থাকো। কি ক্যাজুয়ালি কথাগুলো বলতে লাগলো। তখন বললাম, অন্য কাউকে ঝামেলায় জড়াতে যাব কেন, যেখানে দোষ আমাদের নয়। আর আমি আমার রেন্টাল ইন্স্যুরেন্স কেন ইউজ করব? বললাম, অন্য ফ্রেশ অ্যাপার্টমেন্ট দাও। তখন বলল, তাহলে সব প্রসেস ফলো করতে হবে, মানে নতুন করে লিজ, অ্যাপ্লিকেশন ফিজ, সিকিউরিটি ডিপোজিট সব ফলো করতে হবে, কোনো ডিসকাউন্ট দেবে না। মানে এদের হিউম্যানিটি বলে কিছু আছে আদৌ? আমার তো মনে হয় না। কিন্তু পুরো প্রসেসে যেতে আমরা রাজি হইনি, আবার অতগুলো টাকা কেন দিতে যাব যেখানে আমাদের কোনো ফল্টই নয়। তারপর অনেক কথার পর বলল, ঠিক আছে আমরা তো নতুন কার্পেট দেবই, প্লাস আমরা মঙ্গল, বুধ, বৃহস্পতি আর শুক্রবার এই 4 দিনের রেন্টের ভাড়াটা ছাড় দেব। ভাবো, শনিবার আর রোববার আমাদের ঘরের কি অবস্থা ছিল তোমরা সব দেখলেই ব্লগে। এই অবস্থায় কে থাকতে পারে? ওদের কথায়, না অফিসিয়ালি আমরা রেডি করে দিয়েছি, এবার থাকবে কি থাকবে সেটা তোমার ব্যাপার। কি অ্যাটিটিউড! এমনি অন্যান্য সময় এদের মুখে মিষ্টি একদম প্রলেপ থাকে, আর এখন অ্যাটিটিউড দেখাচ্ছে। তারপর বললাম যে এই যে এতগুলো ইকুইপমেন্ট চলছে ঘরে, প্রায় 10-12টা, ইলেকট্রিক বিল তো মারাত্মক আসবে। তখন বলল, তার জন্য এক্সট্রা যা হয় ইলেকট্রিক বিল পে করবে ওরাই, ওই লাস্ট 3 মাসের অ্যাভারেজ বিল দেখে কিছু একটা করবে, এর থেকে বেশি ওনারা নাকি কিছু করতে পারবে না। যেন দয়া দেখাচ্ছে আমাদের উপর, কারণ ওদের দোষ নয়। আমরাও বারংবার বলেই যাচ্ছিলাম আমাদেরও তো দোষ নয়, তাহলে আমরা এত হ্যারাসমেন্ট সহ্য করছি কেন? আর আমাদের যা যা জিনিস ড্যামেজ হচ্ছে সেই জিনিসগুলো ক্ষতিপূরণ কে দেবে? বলল, জিনিসগুলো ছবি পাঠাও, আমরা ওই ভেন্ডারকে পাঠাবো, যদি ক্লেম করা যেতে পারে তো ভালো। ওই ভেন্ডারদের সাথে ডিরেক্টলি আমাদের কথা বলতেও দিল না। কার্পেট মোটামুটি সব ঘরেই লাগানো হলো, কিন্তু আরেক সমস্যা দেখা দিল, গেস্ট রুমটা এখনও শুকায়নি। ওদের আবার কাল আসতে হবে, মানে আজ কেউ ঘরে ফিরতে পারবো না। লিজিং অফিস থেকে আবার ব্লোয়ার লাগিয়ে দিল 3-4টে। ভেবেছিলাম আজ হয়ে যাবে, বিকেলে চলে আসবো, সেটাও হলো না। উপরে এত ময়লা থাকে, দানাগুলো এগুলোকেও তুলে নিচ্ছে সব একদম করে।
আজকের মতো চলে যাবে, কালকে আবার এসে এই ঘরটা সকালে তারপরে করবে। এগুলো ওরা জাস্ট ঢুকিয়ে দিয়ে গেছে। সোফাটা মনে হচ্ছে বেঁচে গেল এই যাত্রায়, কারণ হাত ফাত তেমন ভিজেনি, রাখলে মনে হয় শুকিয়ে যাবে। ফ্যানটা চালিয়ে দিয়ে যাবো আজকে, সারাদিন চলুক, মনে হয় শুকিয়ে যাবে। একটু অল্প একদম ভেজা আছে। ভাগ্যিস আমাদের বন্ধু অর্ণব মাথায় বুদ্ধিটা দিয়েছিল যে পলিথিনের মতন প্লাস্টিক কিনে ওটা সাইডে জড়িয়ে দিতে, সেটাই করেছিলাম, তাই জন্য বেঁচে গেল। ব্যালকনিটাই রাখা অবস্থা তো অনেকবার, মানে রোজই বৃষ্টি হচ্ছে ঝেঁপে, তাতেও বেঁচে গেছে। এই ঘরে একটা খাট পেতে দিয়েছে, কিন্তু খাটটাকে যেভাবে পেতেছে এটা ঠিক হয়নি, ওটাকে আবার সরাতে হবে। কালকে দেখি যখন আসবে বলতে হবে ওদেরকে, কারণ হেভি আইটেমগুলো তুলতে গেলেই আমার কোমরে খেঁচকা লাগে। আগের দিন দেখালাম তোমাদের এই রুমটা সাইডগুলো একটু ভিজে ছিল, আজ দেখছি আমরা আসার আগেই সব কার্পেট বসিয়ে দিয়েছে। শুকিয়ে গেছে কিনা সেটাও দেখতে পেলাম না। ওদের জিজ্ঞাসা করতে ওরা যদিও হ্যাঁ বলছে, কিন্তু আমার একটুও বিশ্বাস নেই। কে মারলি? It's at 10 o'clock. 10? No, 9 দেখি 9 and 10. এই ঘরটায় বেশি জল জমেছিল, যদিও ঢালটা এদিকে ছিল, তাও 3 দিনেরকে ওই ভেতরের রুমটা শিফট করে দিলাম আর আমরা এই রুমটায় শিফট হলাম। খাটটাও বসিয়ে দিল ওই লোকগুলো মিলেই, মোটামুটি ডান। এইদিকে আমি ঝামেলার সেই সূত্রপাতটিকে দেখছি ঠিকঠাক চলছে কিনা, কারণ সেদিন অ্যাক্সিডেন্টের পর লোকটা যে কিভাবে লাগিয়ে দিল ওই ভেজার মধ্যে বুঝতে পারলাম না। ব্যাস, মোটামুটি ডান। ম্যানেজারের কথায় ফ্রাইডে আমার ঘরটা লিভেবল হয়েছিল ঠিকই, কিন্তু স্টেবল হলো আজ মঙ্গলবার, ঠিক 8 দিনের মাথায়। এই 8 দিন যা চড়াই উতরে গেছে আমাদের মধ্যে সেটা আমরাই জানি। আর সোফাটাও দেখলাম ভেজা ভেজা নেই আর, মানে আলটিমেটলি আজ বিকেলে ওদের সুইমিং ক্লাস করিয়ে রাতে ঘরে ঢুকতে পারবো। যদিও ঘরে এখনো ড্যাম ড্যাম গন্ধটা আছে, আর নতুন কার্পেট পাতা হয়েছে বলে ভীষণ ধুলো উঠছে, কদিন বাইরের আলো বাতাস খেলেই ঠিক হয়ে যাবে। লাস্ট ফিনিশিং বলতে হবে না, আবার দেখাতে হবে। আবার দেখাতে হবেই, নর্মাল ভাবে দেখা হবে। হ্যাঁ, অ্যাবনর্মাল কি না আমি ধরছি। এই কদিনে অ্যাটাচমেন্টটা অনেক হয়ে গেছে সবার সাথে, তাই ফেরার টাইমে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল বন্ধুর বাড়ি না বড়দির বাড়ি ছেড়ে আসছি। চলো টাটা টাটা, এবার গিয়ে টাটা করে দাও, ঠিক করো। আমাদের সাথে তো দুর্ঘটনাটা হলোই, সাথে 7 দিন মিঠু দিয়ার রূপক দাদের উপরও কম অত্যাচার করলাম না। পুরো একটা সংসার। যাচ্ছে তাই এই ব্যাগটা, মাছের ব্যাগটা অনেকদিন পরে দেখলাম। এটা গত বছর ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। আরেকটা কোথায় রেখেছি এখন জলের তরসে বুঝতে পারছি না কোথায় গেছে, কোথায় গেছে কে। টাটা 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 টাটা, फिर मिलेंगे चलते चलते। টাটা टाटा आकांक्षा, সাবধানে থাকবি। হ্যাঁ और बाबा का ये आभास चाकार गोड़ा है। টাটা। हाँ चलो टाटा। এত ভালো কাটলো ওই 7 দিন, বিশেষ করে বাচ্চাদের একসাথে খাওয়া, একসাথে শোয়া, একসাথে খেলা, আর আমাদের রাত জেগে জেগে সিরিজ দেখা। তারপর মিঠুদির ঘর সামলানো প্লাস অফিস সামলানো, খুব খুব কষ্ট করে ফ্যামিলির জন্য। সব কিছু স্মৃতির অ্যালবামে ভরে রেখে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।